এখন শুনবেন আজকের নাটক। এই অনুষ্ঠানটির স্বত্বাধিকারী অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। বিনা অনুমতিতে এর কোনো অংশ সম্প্রচার করা দণ্ডনীয় অপরাধ। সেই প্রথম দেখা, আমি জানলার দিকে মুখ করেছিলাম, সন্ধ্যার লাল আভাটা পড়ে আমার রুগ্ন মুখের মলিনতা যাতে দূর হয়। ডাক্তার যখন ঘরে ঢুকে আমার মুখের দিকে একবার দেখলেন, তখন আমি মনে মনে ডাক্তার হয়ে কল্পনায় নিজের মুখের দিকে তাকালাম। আচ্ছা, মনে করো এইখানেই গল্পটা যদি শেষ হয় তাহলে কেমন হয়? মন্দ হয় না। হ্যাঁ, একটু অসম্পূর্ণ থাকে বটে, কিন্তু সেইটুকু আপন মনে পূরণ করে নিলে বাকি রাতটুকু বেশ কেটে যায়। অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে আজ শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গল্প কঙ্কাল। গল্প পাঠে সায়ন্তন ঘোষ। প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ। শুরু হচ্ছে আজকের গল্প কঙ্কাল। আমরা তিনজন ছোটবেলার বন্ধু যে ঘরে শুতাম, তার পাশের ঘরের দেওয়ালে একটা আস্ত মানুষের কঙ্কাল ঝুলনো থাকত। রাতে হাওয়ায় তার হাড়গুলো খটখট শব্দ করে নড়ত। দিনের বেলায় আমাদের সেই হাড় হাত দিয়ে নাড়াচাড়া করতে হতো। আমরা তখন পণ্ডিত মহাশয়ের কাছে মেঘনাদ বধ এবং ক্যাম্বেল স্কুলের এক ছাত্রের কাছে অস্থিবিদ্যা পড়তাম। আমাদের অভিভাবকদের ইচ্ছা ছিল আমাদের হঠাৎ করে সব বিষয়ে পারদর্শী করে তুলবেন। তাদের ইচ্ছা কতদূর সফল হয়েছে যারা আমাদেরকে জানেন তাদের কাছে বলাই বাহুল্য, এবং যারা জানেন না তাদের কাছে গোপন করাই ভালো। তারপর অনেক দিন কেটে গেছে। এর মধ্যে সেই ঘর থেকে কঙ্কাল এবং আমাদের মাথা থেকে অস্থিবিদ্যা কোথায় যে সরে গেছে তা খুঁজেও পাওয়া যায়নি। কয়েকদিন আগে একদিন রাতে স্থানাভাবের কারণে আমাকে সেই ঘরে শুতে হয়। না, কিছুতে ঘুম আসছে না। হে কি, ঘরে সেজবাতিটা জ্বলতে জ্বলতে দপ করে নিভে গেল। এর মধ্যে বাড়িতে দু একটা দুর্ঘটনা ঘটেছে, তাই এই আলো নেভার সঙ্গে সঙ্গে সেই দুর্ঘটনা মৃত্যুর কথা মনে পড়ল। তার জীবিতকালের কথা মনে করতে করতে হঠাৎ মনে হলো, এই যে রাত 2টোর সময় প্রকৃতির মাঝে প্রদীপের শিখা চির অন্ধকারে নিভে যায়, ঠিক সেভাবেই আমাদের মানুষের ছোট ছোট প্রাণ শিখা কখনো দিনে কখনো রাতে হঠাৎ নিভে বিস্মৃত হয়ে যায়। এখন দেওয়ালে টাঙানো সেই কঙ্কালটার কথাই মনে পড়ল। তার জীবিতকালের কথা কল্পনা করতে করতে হঠাৎ মনে হলো, মশারির চারপাশে কার এত নিঃশ্বাসের আওয়াজ? ঘরে আমি ছাড়া তো আর কেউ নেই। আলোটাও নিভে গেছে। চারিদিক অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। ঠিকই বুঝতে পারলাম এটা আমার ঘুম না হওয়ার ফলেই এইসব মনের মধ্যে আসছে, কিন্তু তবুও আওয়াজে ভয় লাগতে শুরু করলো। একটু পর ভয় কাটানোর জন্য বললাম, কে কে ওখানে? আমি।
আমার সেই কঙ্কালটা কোথায় গেছে তাই খুঁজতে এসেছি। পাশবালিশটা সবলে আঁকড়ে ধরে চিরপরিচিতের মতো অতি সহজ সুরে বললাম, এই রাত 2টোর সময় বেশ কাজটি বার করেছ তো। তা সে কঙ্কাল এখন আর তোমার কি দরকার? বলো কি? আমার বুকের হাড় যে তারই মধ্যে ছিল। আমার 26 বছরের যৌবন যে তার চারদিকে বিকশিত হয়েছিল। একবার তা দেখতে ইচ্ছে করে না? হ্যাঁ, কথাটা ঠিক বটে। তুমি সন্ধান করোগে যাও, আমি একটু ঘুমোবার চেষ্টা করি। তুমি একলা আছো বুঝি? তবে একটু বসি, একটু গল্প করা যাক। 35 বছর আগে মানুষের কাছে বসে মানুষের সঙ্গে গল্প করতাম। এই 35টা বছর আমি কেবল শ্মশানের বাতাসে হু হু শব্দ করে বেরিয়েছি। আজ তোমার কাছে বসে আরেকবার মানুষের মতো করে গল্প করি। অনুভব করলাম আমার মশারির কাছে সে বসল। নিরুপায় দেখে আমি বেশ একটু উৎসাহের সঙ্গে বললাম, সেই ভালো, যাতে মন বেশ ভালো হয়ে ওঠে এমন একটা কিছু গল্প বলো তো। সবচেয়ে মজার কথা যদি শুনতে চাও তো আমার জীবনের কথা বলি। যখন মানুষ ছিলাম এবং ছোট ছিলাম তখন একজন মানুষকে জমের মতো ভয় করতাম। তিনি আমার স্বামী। মাছকে বড়শি দিয়ে ধরলে তার যেমন মনে হয় আমারও সেরকম মনে হতো। অর্থাৎ কোন এক সম্পূর্ণ অপরিচিত জীব যেন বড়শিতে গেঁথে আমাকে আমার গভীর জলাশয় থেকে টান মেরে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। কিছুতেই তার হাত থেকে রক্ষা পাবার জো নেই। বিয়ে 2 মাস পরেই আমার স্বামীর মৃত্যু হলো এবং আমার আত্মীয় স্বজনেরা আমার হয়ে অনেক কান্নাকাটি করল। আমার শ্বশুর অনেকগুলি লক্ষণ মিলিয়ে দেখে শাশুড়িকে বললেন, শাস্ত্রী যাকে বলে বিষকন্যা এই মেয়েটি তাই। সে কথা আমার স্পষ্ট মনে আছে। শুনছো? কি গো, কেমন লাগছে? বেশ, গল্পের আরম্ভটি বেশ মজার। তবে শোনো, আনন্দে বাপের বাড়ি ফিরে এলাম। ধীরে ধীরে বয়স বাড়তে লাগলো। লোকে আমার কাছে লুকোতে চেষ্টা করত, কিন্তু আমি নিজে বেশ জানতাম আমার মতো রূপসী এমন যেখানে সেখানে পাওয়া যায় না। তোমার কি মনে হয়? খুব সম্ভব, কিন্তু আমি তো তোমাকে কখনো দেখিনি। দেখোনি? কেন? আমার সেই কঙ্কাল? আমি ঠাট্টা করছি। তোমার কাছে কি করে প্রমাণ করব যে সেই কঙ্কালের চোখের কোটরের মধ্যে বড় বড় টানা 2টো কালো চোখ ছিল এবং রাঙা ঠোঁটের উপরে যে মৃদু হাসিটুকু মাখানো ছিল, এখনকার দাঁত বের করা বিকট হাসির সঙ্গে তার কোনো তুলনাই হয় না। সেই কয়েকটা শুকনো হাড়গোড়ের উপর লালিত্য এমন ভাবে প্রকাশ পাচ্ছিল, তোমাকে তা বলতে গেলে হাসিও পায়, আবার রাগও হয়। আমার সেই শরীর থেকে যে অস্থিবিদ্যা শেখা যেতে পারে তা তখনকার বড় বড় ডাক্তারেরাও বিশ্বাস করত না। আমি জানি একজন ডাক্তার তার কোনো এক বিশেষ বন্ধুর কাছে আমাকে কনক চাঁপা বলেছিলেন। তার অর্থ এই
পৃথিবীর আর সকল মানুষই অস্থিবিদ্যা এবং শরীরতত্ত্বের দৃষ্টান্তের জায়গা ছিল, কেবল আমি সৌন্দর্যরূপী ফুলের মতো ছিলাম। কনক চাপার মধ্যে কি একটা কঙ্কাল আছে? আমি যখন চলতাম তখন আপনি বুঝতে পারতাম যে একখণ্ড হীরা নড়ালে তার চারদিক থেকে যেমন আলো ঝকমক করে ওঠে, আমার গতি নানা শরীরী ভঙ্গিমায় নদীর ঢেউয়ের মতো আছড়ে পড়ত। আমি মাঝে মাঝে অনেকক্ষণ ধরে নিজের হাত দুখানি নিজে দেখতাম। পৃথিবীর সমস্ত উদ্ধত পুরুষের মুখে রাশ টেনে মধুরভাবে বাগিয়ে ধরতে পারে এমন দুখানি হাত। আমার সেই চিরবৃদ্ধ কঙ্কাল তোমার কাছে আমার নামে মিথ্যা সাক্ষ্য দিয়েছে। আমি তখন নিরুপায়, নিরুত্তর ছিলাম। এই জন্য পৃথিবীর সবচেয়ে তোমার উপর আমার বেশি রাগ। ইচ্ছে করে আমার সেই 16 বৎসরের জীবন্ত যৌবনের রূপখানি একবার তোমার চোখের সামনে দাঁড় করাই, বহুকালের মতো তোমার দুই চোখের ঘুম ছুটিয়ে দিই, তোমার অস্থিবিদ্যাকে অস্থির করে দেশ ছাড়া করি। তোমার গা যদি থাকতো তো গা ছুঁয়ে বলতাম। সেই বিদ্যার লেশমাত্র আমার মাথায় আর নেই। আর আর তোমার সেই ভুবনমোহন পূর্ণ যৌবনের রূপ রাতের অন্ধকারে জল জল করে ফুটে উঠেছে। আর বেশি বলতে হবে না। জানো, আমার কেউ সঙ্গিনী ছিল না। দাদা প্রতিজ্ঞা করেছিলেন বিয়ে করবেন না। আমি একা বাগানের গাছতলায় আমি বসে ভাবতাম, সমস্ত পৃথিবী আমাকে ভালোবাসছে, সমস্ত তারা আমাকে দেখছে। বাতাস নানা ছোট করে বারবার দীর্ঘ নিঃশ্বাসে পাশ দিয়ে চলে যাচ্ছে, এবং যে ঘাসের মধ্যে পা দুটো মেলে বসে আছি তার যদি চেতনা থাকতো তবে সে পুনরায় অজ্ঞান হয়ে যেত। পৃথিবীর সমস্ত যুবা পুরুষ ওই ঘাসের মতো দল বেঁধে চুপচাপ আমার পায়ের কাছে দাঁড়িয়েছে। আমি এমনই কল্পনা করতাম। মন অকারণে কেমন খারাপ হয়ে যেত। দাদার বন্ধু শশী শেখর যখন মেডিকেল কলেজ থেকে পাশ করে আসলেন, তখন তিনিই আমাদের বাড়ির ডাক্তার হলেন। আমি তাকে আগে আড়াল থেকে অনেকবার দেখেছি। দাদা অত্যন্ত অদ্ভুত লোক ছিলেন। পৃথিবীটাকে যেন ভালো করে চোখ মেলে দেখতেন না। সংসারটা যেন তার পক্ষে যথেষ্ট ফাঁকা নয়, এজন্য সরে সরে একেবারে ধারে গিয়ে আশ্রয় নিয়েছেন। তার বন্ধুর মধ্যে এক হলো ওই শশী শেখর। এই জন্য বাইরের যুবকদের মধ্যে আমি এই শশী শেখরকেই সব সময় দেখতাম। এবং যখন আমি সন্ধ্যার সময় ফুলের গাছের তলায় রানীর মতো বসে থাকতাম, তখন পৃথিবীর সমস্ত পুরুষ জাতি শশী শেখরের মূর্তি ধরে আমার সামনে ধরা দিত। শুনছ? কি মনে হচ্ছে? মনে হচ্ছে শশী শেখর হয়ে জন্ম নিলেই বেশ হতো। আগে সবটা শোনো। একদিন বৃষ্টির দিনে আমার জ্বর হয়েছে। ডাক্তার দেখতে এসেছেন। সেই প্রথম দেখা। আমি জানলার দিকে মুখ করেছিলাম। সন্ধ্যার লাল আভাটা পড়ে আমার রুগ্ন মুখের মলিনতা যাতে দূর হয়। ডাক্তার যখন ঘরে ঢুকে আমার মুখের দিকে একবার দেখলেন, তখন আমি মনে মনে ডাক্তার হয়ে কল্পনায় নিজের মুখের দিকে তাকালাম। সেই সন্ধ্যার আলোতে কোমল বালিশের উপরে একটি ফুলের মতো নরম মুখ, একটু এলো কোকড়া চুল কপালের উপর এসে পড়েছে, এবং লজ্জায় বড় বড় চোখের পাতা যেন কপালের উপর বড় বড় ছায়া ফেলেছে। ডাক্তার নম্র মৃদু স্বরে দাদাকে বললেন, একবার হাতটা দেখতে হবে। আমি গায়ের কাপড়ের ভেতর থেকে ক্লান্ত সুগোল হাতখানি বের করে দিলাম। একবার হাতের দিকে তাকিয়ে দেখলাম, যদি নীল রঙের কাঁচের চুড়ি পরতে পারতাম তো আরো বেশ মানাতো।
রোগীর হাত নিয়ে নাড়ি দেখতে দেখতে ডাক্তারের এমন ইতস্তত কুণ্ঠাবোধ আগে কখনো দেখিনি আমি। অত্যন্ত কাঁপা কাঁপা আঙুলে নাড়ি দেখলেন। তিনি আমার জ্বরের উত্তাপ বুঝলেন। আমিও তার মনের ভেতর নাড়ি কেমন চলছে কিছুটা বুঝতে পারলাম। কি গো, বিশ্বাস হচ্ছে না? না না, অবিশ্বাসের কোনো কারণ দেখছি না। মানুষের নাড়ি সবসময় সমান চলে না। কালক্রমে আরো 2-4 বার রোগ থেকে সেরে ওঠার পরে দেখলাম আমার সেই সন্ধ্যার সময় মানব সভায় পৃথিবীর কোটি কোটি পুরুষ সংখ্যা আস্তে আস্তে কমতে কমতে একেবারে একটিতে এসে ঠেকল। আমার পৃথিবী প্রায় জনশূন্য হয়ে এলো। জগতে কেবল একটি ডাক্তার এবং একটি রোগী বাকি রইল। আমি গোপনে সন্ধ্যাবেলায় একটি বাসন্তী রঙের কাপড় পরতাম, ভালো করে খোঁপা বেঁধে মাথায় একগাছি বেলফুলের মালা জড়াতাম, একটি আয়না হাতে নিয়ে বাগানে গিয়ে বসতাম। কারণ নিজেকে দেখে আর তৃপ্তি হয় না, বাস্তবিকই হয় না। কেননা আমি তো নিজেকে দেখতাম না। আমি তখন একলা বসে দুজন হতাম। আমি তখন ডাক্তার হয়ে নিজেকে দেখতাম, মুগ্ধ হতাম এবং ভালোবাসতাম এবং আদর করতাম। অথচ প্রাণের ভেতরে একটা দীর্ঘ নিঃশ্বাস সন্ধ্যা বাতাসের মতো হু হু করে উঠত। সেই থেকে আমি আর একলা ছিলাম না। যখন চলতাম মাথা নিচু করে তাকিয়ে দেখতাম পায়ের আঙুলগুলো পৃথিবীর উপরে কেমন করে পড়েছে, আর ভাবতাম এই পদক্ষেপ আমাদের নতুন পাশ করা ডাক্তারের কেমন লাগে। দুপুরে জানলার বাইরে ঝাঁ ঝাঁ করত, কোথাও সারা শব্দ নেই। মাঝে মাঝে এক একটা চিল অনেক দূর আকাশে শব্দ করে উড়ে যেত এবং আমাদের বাগানের দেওয়ালের বাইরে খেলনাওয়ালা সুর ধরে চাই খেলনা চাই চুড়ি চাই বলতে বলতে ডেকে যেত। আমি একটি ধপধপে সাদা চাদর পেতে নিজের হাতে বিছানা করে শুতাম। একখানি অনাবৃত হাত নরম বিছানার উপর যেন অনাদরে মেলে দিয়ে ভাবতাম, এই হাতখানি আমার ভঙ্গিতে কি যেন দেখতে পেল, কি যেন দুখানি হাত দিয়ে তুলে নিল, কে যেন এ হাতের তালুর উপর চুমু খেয়ে আবার ধীরে ধীরে ফিরে যাচ্ছে। আচ্ছা, মনে করো এইখানেই গল্পটা যদি শেষ হয় তাহলে কেমন হয়? মন্দ হয় না। হ্যাঁ, একটু অসম্পূর্ণ থাকে বটে, কিন্তু সেইটুকু আপন মনে পূরণ করে নিলে বাকি রাতটুকু বেশ কেটে যায়। কিন্তু তাহলে গল্পটা যে বড় গম্ভীর হয়ে পড়ে। এর উপহাসটুকু থাকে কোথায়? এর ভেতরকার কঙ্কালটা তার সমস্ত দাঁত কটি বার করে দেখা দেয় কই? তারপরে শোনো, একটুখানি পসাদ হতেই আমাদের বাড়ির একতলায় ডাক্তার তার ডাক্তারখানা খুললেন। তখন আমি তাকে মাঝে মাঝে হাসতে হাসতে ওষুধের কথা, বিষের কথা, কি করলে মানুষ সহজে মরে, এইসব কথা জিজ্ঞেস করতাম। ডাক্তারের কথায় ডাক্তারের মুখ খুলে যেত। শুনতে শুনতে মৃত্যু যেন পরিচিত ঘরের লোকের মতো হয়ে গেল। ভালোবাসা এবং মরণ কেবল এই দুটোকেই পৃথিবীময় দেখলাম। আমার গল্প প্রায় শেষ হয়ে আসছে, আর বড় বাকি নেই। হ্যাঁ, রাতও প্রায় শেষ হয়ে এলো। কিছুদিন ধরে দেখলাম ডাক্তারবাবু বড় অন্যমনস্ক এবং আমার ব্যাপারে বেশ উদাসীন। একদিন দেখলাম তিনি বেশ সেজে গুজে দাদার কাছে দাদার জুড়ি গাড়ি ধার নিলেন। রাতে কোথায় যাবেন? আমি আর থাকতে পারলাম না। দাদার কাছে গিয়ে নানা কথার পর জিজ্ঞেস করলাম, হ্যাঁ দাদা, ডাক্তারবাবু আর জুড়ি গাড়ি নিয়ে কোথায় গেলেন? সংক্ষেপে দাদা বললেন, মরতে। আমি বললাম, না, সত্য করে বলো না। তিনি এবার একটু খোলসা করে বললেন, বিয়ে করতে। আমি বললাম, সত্যি নাকি?
আমি আমি অনেক হাসতে লাগলাম। ধীরে ধীরে শুনলাম এই বিয়েতে ডাক্তার 12,000 টাকা পাবেন। কিন্তু আমার কাছে এ খবর গোপন করে আমাকে অপমান করবার মানে কি? আমি কি তার পায়ে ধরে বলেছিলাম যে এমন কাজ করলে আমি বুক ফেটে মরব? পুরুষদের বিশ্বাস করবার জন্য পৃথিবীতে আমি একটি মাত্র পুরুষ দেখেছি এবং এক মুহূর্তে সমস্ত জ্ঞান লাভ করেছি। ডাক্তার রোগী দেখে সন্ধ্যার একটু আগে ঘরে এলে প্রচুর পরিমাণে হাসতে হাসতে বললাম, কি ডাক্তার মশাই, আজ নাকি আপনার বিয়ে? হ্যাঁ, আমার আনন্দ দেখে ডাক্তার যে কেবল অবাক হলেন তা নয়, ভারী গম্ভীর হয়ে গেলেন। জিজ্ঞেস করলাম, বাজনা বাদ্য কিছু নেই যে? শুনে তিনি একটু নিঃশ্বাস ফেলে বললেন, আচ্ছা, বিয়ে ব্যাপারটা কি এতই আনন্দের? শুনে আমি হেসে অস্থির হয়ে গেলাম। এমন কথাও তো কখনো শুনিনি। আমি বললাম, না, সে হবে না, বাজনা চাই, আলো চাই। দাদাকে এমনি ব্যস্ত করে তুললাম যে দাদা তখনই রীতিমতো উৎসবের আয়োজনে মেতে উঠল। আমি কেবলই গল্প করতে লাগলাম, বউ ঘরে এলে কি হবে, কি করব। জিজ্ঞেস করলাম, আচ্ছা ডাক্তার মশাই, তখনও কি আপনি রোগীর নাড়ি টিপে বেড়াবেন? যদিও মানুষের, বিশেষত পুরুষের মনটা দেখা যায় না, তবু আমি শপথ করে বলতে পারি কথাগুলি ডাক্তারের বুকে শেলের মতো বাজছিল। অনেক রাত্রে লগ্ন। সন্ধ্যাবেলায় ডাক্তার ছাতের উপর বসে দাদার সঙ্গে 2-1 পাত্র মদ খাচ্ছিলেন। দুজনেরই এই অভ্যাসটুকু ছিল। ক্রমে আকাশের চাঁদ উঠল। আমি হাসতে হাসতে এসে বললাম, ডাক্তার মশাই, ভুলে গেলেন নাকি যাত্রার যে সময় হয়েছে? এখানে একটা সামান্য কথা বলা দরকার। ইতিমধ্যে আমি গোপনে ডাক্তারখানায় গিয়ে খানিকটা গুঁড়ো সংগ্রহ করে এনেছিলাম এবং সেই গুঁড়োর কিছুটা অংশ সুবিধা মতো সবার অলক্ষ্যে ডাক্তারের গ্লাসে মিশিয়ে দিয়েছিলাম। কোন গুঁড়ো খেলে মানুষ মরে ডাক্তারের কাছেই শিখেছিলাম। ডাক্তার এক চুমুকে গ্লাসটি শেষ করে মদে ভেজা গদগদ গলায় আমার মুখের দিকে মর্মান্তিকভাবে তাকিয়ে বললেন, তবে চললাম। বাঁশি বাজতে লাগলো। আমি একটি বেনারসি শাড়ি পরলাম। যতগুলো গয়না সিন্ধুকে তোলা ছিল সবগুলো বের করে পরলাম। সিঁথিতে বড় করে সিঁদুর দিলাম। আমার সেই বকুলতলায় বিছানা পাতলাম। বড় সুন্দর রাত্রি, ফুটফুটে জ্যোৎস্না, দক্ষিণে বাতাস বইছে, জুঁই আর বেলফুলের গন্ধে সমস্ত বাগান ভরে আছে। বাঁশির শব্দ যখন আস্তে আস্তে দূরে চলে গেল, জ্যোৎস্না যখন অন্ধকার থেকে আসতে লাগলো, এই গাছপালা এবং আকাশ এবং আজন্মকালের ঘরদুয়ারের এই পৃথিবী যখন আমার চারিদিক থেকে মায়ার মতো মিলিয়ে যেতে লাগলো, তখন আমি চোখ বুজে হাসলাম। ইচ্ছে ছিল যখন লোকে এসে আমাকে দেখবে তখন এই হাসিটুকু যেন রঙিন নেশার মতো আমার ঠোঁটের কাছে লেগে থাকে। ইচ্ছে ছিল যখন আমার অনন্ত রাত্রির বাসর ঘরে ধীরে ধীরে প্রবেশ করব, তখন এই হাসিটুকু এখান থেকেই মুখে করে নিয়ে যাব। কোথায় বাসর ঘর? আমার সে বিয়ের বেশ কোথায়?
নিজের ভেতর থেকে একটা খটখট শব্দে জেগে দেখলাম আমাকে নিয়ে 3টি বালক অস্থিবিদ্যা শিখছে। বুকের যেখানে সুক্তক্ষ থুকথুক করত এবং যৌবনের পাপড়ি প্রতিদিন একটি একটি করে প্রস্ফুটিত হতো, সেখানে বেদ দিয়ে কোন অস্থির কি নাম মাস্টার শেখাচ্ছে। আর সেই যে শেষ হাসিটুকু ঠোঁটের কাছে ফুটিয়ে তুলেছিলাম, তার কোনো চিহ্ন দেখতে পেয়েছিলে কি? এবার বলো, গল্পটা কেমন লাগলো? গল্পটা বেশ আনন্দের। এমন সময় প্রথম কাক ডাকলো। জিজ্ঞেস করলাম, এখনো আছো কি? কোনো উত্তর পেলাম না। ঘরের মধ্যে ভোরের আলো প্রবেশ করল। এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্প কঙ্কাল। গল্পটির প্রকাশকাল 1298 বঙ্গাব্দ। গল্প পাঠে সায়ন্তন ঘোষ। বিভিন্ন ভূমিকায় অভিনয় করলেন পাপিয়া রায় চক্রবর্তী, সায়ন্তন ঘোষ, শান্তনু দত্ত। পরিচালনা মনীষ ঘোষ। প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ। এমন সব গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ।